আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আর্জেন্টিনার যে ম্যাচ রয়েছে, নেক্সট ম্যাচ 22 তারিখ উরুগুয়ের বিপক্ষে, সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা একটা প্রবাবলি স্কোয়াড জানা ট্রাই করবো যে এই ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডটা কিরকম হতে পারে উরুগুয়ের এগেইনস্টে। সো এই বিষয়ে আজকের এই ভিডিওটি। সুতরাং আমি প্রথমে আপনাকে একটু বলে রাখছি যে আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কথায় যদি আপনি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কথাগুলো আসলে তারাই বুঝবে যারা আমাকে মন থেকে ভালোবাসে, যারা আমার ভিডিওগুলো দেখে। সো অনেকের কাছে হয়তো আমার এই কথাবার্তাগুলো ভালো নাও লাগতে পারে, বাট তারপরেও আমার কিছু মানুষ আছে, কিছু ভাই ব্রাদার্স আছে যারা আমার কাছ থেকে এরকম কথা শুনতে চায়, আর্জেন্টিনার বিভিন্ন জিনিসগুলো জানতে চায়। আমি তাদের জন্য মূলত ভিডিওগুলো মেক করে থাকি। সো আমার ভিডিওটা তাদের জন্য যারা আমাকে শুনতে চান, যারা আমার কথাগুলো আপনারা নিতে চাচ্ছেন তাদের জন্য। সো আমি শুরু করছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে উরুগুয়ের এগেইনস্টে কিরকম স্কোয়াড হবে, সেটা একদম স্কোয়াডের উপর নির্ভর করছে। কারণ একটা দল যখন হচ্ছে স্কোয়াড ঘোষণা করেন কিংবা হচ্ছে একাদশ ঘোষণা করেন, সেখানে এরকম নয় যে আমার হাতে প্লেয়ার আছে আমি জাস্ট নামায়া দিলাম মাঠে, এরকম নয়। একাদশ ঘোষণা করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হয়। বিশেষ করে হচ্ছে আপনার বিপক্ষ টিম বা হচ্ছে আপনার এগেইনস্ট যে টিমটা থাকবে, সেই টিমের প্লেয়ারদের বিবেচনা করতে হবে, সেই টিমের ফরমেশন বিবেচনা করতে হবে, তারা কিরকম ফুটবল খেলে, তারা কি অফেন্সিভ ফুটবল, ডিফেন্সিভ ফুটবল, অ্যাটাকিং ফুটবল, পজিশন ফুটবল, তারা আসলে কোন ফুটবলটা খেলে, সেটার উপর ভিত্তি করে আসলে আপনাকে স্কোয়াডটা সাজাতে হবে। সেই জায়গা থেকে আমার স্কলনের উপর অন্তত এইটুকু বিশ্বাস আছে, তিনি সবচাইতে ভালো যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে অপোনেন্ট টিমকে রিড করতে পারেন ভালো, অপোনেন্ট টিমের গেমটাকে রিড করতে পারেন ভালো, তারা আসলে কিরকম প্ল্যান করতে পারেন, সেই প্ল্যানের বিপক্ষে গিয়ে তিনি স্কোয়াডটা ভালোভাবে সাজাতে পারেন। সেটা আমার কাছে অন্তত মনে হয় স্কলনি এই জায়গা থেকে সবার চাইতে সেরা। এখন অনেকে বলবেন যে ভাই আপনি প্রমাণ দেন কিভাবে সেরা। আপনি যদি এই সেরাটা আসলে জানতে চান তাহলে আপনাকে ফিরে যেতে হবে 2022-এ, ফিরে যেতে হবে কোপা আমেরিকাতে, ওয়ার্ল্ড কাপের আগে এর পরে লাস্ট কোপা আমেরিকাতে যেতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে স্কলনি এই সিদ্ধান্তগুলো, মানে একাদশ সাজানোর ব্যাপারে তিনি যে ডিসিশনগুলো নেন, এটা একদম পারফেক্ট ওয়াইজ হয়ে থাকে। সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে স্কলনির চিন্তা ভাবনা এবং আমরা ফ্যান হিসেবে আমাদের চিন্তা ভাবনা অনেকটা আগে। দেখেন উরুগুয়ে কি টাইপের ফুটবল খেলে, আপনি যদি এই মুহূর্তে উরুগুয়ের ফুটবলটাকে ফলো করে থাকেন বা রিসেন্ট যে ম্যাচগুলো হয়েছে আর্জেন্টিনার সাথে, ব্রাজিলের সাথে, সেই ম্যাচগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করে থাকেন, উরুগুয়ে একটা জিনিস করে, তারা আসলে অপেক্ষা করে একটা কাউন্টার অ্যাটাক দেওয়ার মতো। আপনি অনেকটা রিয়াল মাদ্রিদের মতো একটা ফিল পাবেন উরুগুয়ের ভিতরে। হ্যাঁ, তারা এরকম নয় যে প্রেস করতেছে, তারপর হচ্ছে বল পজিশনে অনেক আগায় আছে, ফিজিক্যালিটি ফুটবল খেলে, এরকমটা না। বাট তারা ওয়েট করে যে একটা চান্সের জন্য, এবং ওই চান্সটাকে তারা কাজে লাগানোর ট্রাই করে, এবং মাঝে মধ্যে আমরা দেখি যে তারা প্রেসিং ফুটবলটাও খেলে। বাট এই জিনিসগুলাকে আসলে মাথায় রেখে স্কলনি একাদশটা সাজাবেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্কলনি একাদশটা এরকম হতে পারে যে 4-4-2। কেন বলছি 4-4-2 হতে পারে? কারণ উরুগুয়ে যদি হচ্ছে ফিজিক্যালিটি দেখায়, মাঠে ফিজিক্যালিটি শো করে, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে স্কলনি 4 জন মিডফিল্ডার নিয়ে শুরু করার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের 2 জন ফরওয়ার্ড নিয়ে আমরা খেলতে পারি। সেই জায়গায় আমাদের ব্যাকলাইনটা এরকম হতে পারে, আমরা হচ্ছে আমাদের রাইট ব্যাকে আমরা মলিনাকে দেখতে পারি। এখন অনেকে বলবেন যে মলিনা, মন্টিয়েল, যেহেতু ফয়েত আছে, বাট ফয়েতের সুযোগটা আমি কম দেখছি। এখন মলিনাকে কেন দেখছি আমি, বা মলিনাকে কেন আমি রাইট ব্যাকে চাচ্ছি, সেটা আপনাকে একটু বুঝিয়ে বলি। দেখেন, ডি মারিয়া আমাদের রাইট উইংটা সামলাইতো। ডি মারিয়া হচ্ছে রাইট উইং এর যে কভারেজটা, সাইড লাইন ধরে কাটব্যাক করে ভিতরে ঢুকে যাওয়া, ক্রস করা, এই জিনিসটা করতো কি ডি মারিয়া করতো। এখন যেহেতু ডি মারিয়া নাই এবং তার এখনো রিপ্লেসমেন্ট আমরা খুঁজেও পাই না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই রাইট ব্যাক দিয়ে আমরা কিছুটা আমাদের হচ্ছে রাইট সাইডটাকে, রাইট উইংটাকে সচল রাখতে পারবো। এবং আপনি জানেন যে মলিনা কিন্তু অফেন্সিভ একজন ফুটবলার, যেখানে হচ্ছে উপরেও উঠতে পারে সমানভাবে, আবার হচ্ছে নিচেও নামতে পারে। সো এই প্লেয়ারটাকে আমার কাছে মনে হয় যে উরুগুয়ে এবং ব্রাজিল ম্যাচের জন্য তিনি 100% একাদশে রাখার চিন্তা ভাবনা করছেন, এবং হয়তো মানে হতে পারে একটা সময়তে গিয়ে হচ্ছে তাকে সাবস্টিটিউট করিয়ে মন্টিয়েলকে নামাতে পারেন। বাট প্রথম একাদশে আমার কাছে মনে হয় যে মলিনা থাকবে। এরপর যদি আমরা বাকি যে হচ্ছে আমাদের মেইন যে সেন্টার ব্যাক আছে 2 জন, সেই জায়গায় আমি হয়তোবা ক্রিস্টিয়ান রোমেরো শুরু করতে পারে। বাট এখানে একটা সমস্যা আছে, যেহেতু ক্রিস্টিয়ান রোমেরো অনেকদিন ধরে ইনজুরিতে ছিলেন, টটেনহামের খেলতে পারছেন না এখন পর্যন্ত। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রোমেরো যদি শুরু না করেন, সেই জায়গায় পেনজেলাকে শুরু করাইতে পারে, এবং পাশে তো অটামেন্ডি আছেনই, এবং আমাদের হচ্ছে লেফট ব্যাকে আমার কাছে মনে হচ্ছে যে তাগলিফিকো ছাড়া এই জায়গায় অন্য কোনো অপশন নেই। বাট আমি আশা করব এই জায়গায় রোমেরোকে আসলে দেওয়ার বা রোমেরোকে দেখার আমি আশা করতেই পারি, কারণ রোমেরো আসলে আমার কাছে মনে হয় যে মোটামুটি একটা ভালো একটা কম্বিনেশন আমরা আমাদের হচ্ছে ব্যাকলাইনে দেখতে পারবো।
যেহেতু আমাদের লিসান্দ্রো মার্টিনেজ এই মুহূর্তে নেই, সেহেতু আমাদের কিছু করার নেই। সো আপাতত আমার দৃষ্টিতে আমি ব্যাকলাইনটাকে এভাবে দেখছি, হচ্ছে মলিনা, তারপর হচ্ছে আমাদের কুতি রোমেরো, তারপর হচ্ছে আমাদের ওতামেন্ডি, তারপর হচ্ছে আমাদের তাগলিফিকো। এরপর যদি আমি হচ্ছে আমাদের মিডফিল্ডের দিকে তাকাই, তাহলে সেই জায়গায় আমি যে 4 জনের কথা বলতে চাই, মানে 4-4-2 ফরমেশনে, সেই জায়গায় আমি রদ্রিগো দি পলকে দেখতে চাই, আমি ম্যাকঅ্যালিস্টারকে দেখতে চাই, এবং আমি মাঝখানে একটা প্লেয়ারকে দেখতে চাই, পারাদেসকে দেখতে চাই। পারাদেসের অনেক কাজ, কিন্তু পারাদেসের হচ্ছে যে দলগুলো হচ্ছে ফিজিক্যাল ফুটবল খেলবে বা কাউন্টার অ্যাটাক দেওয়ার ট্রাই করবে, সেই দলগুলোর জন্য পারাদেস খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার আমার কাছে যেটা মনে হয় আর কি। এবং এই 3 জনের সামনে একজনকে আমি দেখতে চাই, সেটা হচ্ছে অ্যান্ড্রো ফার্নান্দেসকে আমি একটু সামনে দেখতে চাই, অথবা অ্যান্ড্রো ফার্নান্দেসকে হচ্ছে আমি মানে আমাদের হচ্ছে লেফট সিডিএমে রেখে, বা হচ্ছে ম্যাকলিস্টারকে হচ্ছে আমি আরেকটু সামনে দেখতে চাই, মানে অ্যাটাকিং মিডফিল্ডার বা ফ্রি রোল যে ব্যাপারটা, যেটা হচ্ছে বেলিংহাম করে থাকেন, সেই রোলটাকে আমি হচ্ছে ম্যাকঅ্যালিস্টারকে দেখতে চাই, কিংবা হচ্ছে অ্যান্ড্রো ফার্নান্দেস। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় যদি ফ্রি রোল কাউকে দেওয়া হয়, সেটা মেসি তো এক সাইডে আছে, অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে ম্যাকঅ্যালিস্টারকে সে রোলটা দিতে পারে, অন্যদিকে হচ্ছে আমাদের লেফট সিডিএমে আমরা অ্যান্ড্রো ফার্নান্দেসকে দেখতে পারি। সো আমাদের মিডফিল্ডে এরকম হবে যে রদ্রিগো দি পল, তারপর মাঝখানে হচ্ছে মানে একটু ডিফেন্সিভ মিডফিল্ডে হচ্ছে আমাদের পারাদেস, এবং হচ্ছে আমাদের লেফট সিডিএমে হচ্ছে অ্যান্ড্রো ফার্নান্দেস, এর একটু উপরে হচ্ছে আমাদের ম্যাকঅ্যালিস্টার। এবং আমাদের যে দুজন ফরওয়ার্ড খেলবেন, সে জায়গায় আমার কাছে মনে হচ্ছে 100% লিওনেল মেসির পাশে থাকবেন হচ্ছে আমাদের আলভারেজ থাকবেন। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে স্কলোনি আমার কাছে মনে হচ্ছে লাউতারো মার্টিনেজের চাইতে আলভারেজকে সবথেকে বেশি প্রেফার করবেন, আমার কাছে যেটা মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে আলভারেজকে সুযোগটা দেওয়া উচিত, এবং সেকেন্ড হাফটা গিয়ে আসলে লাউতারো মার্টিনেজ মাঠে অবশ্যই নামবেন, সেটা বলাই যায়। সো এইরকম হচ্ছে একটা একাদশ, এরকম হচ্ছে একটা স্কোয়াড নিয়ে আসলে মাঠে নামতে পারেন কলম্বিয়ার এগেইনস্টে, আমার কাছে যেটা মনে হলো। অন্যদিকে ব্রাজিলের এগেইনস্টে যদি আপনি খেলতে নামেন, তাহলে আমার কাছে মনে হয় যে তিনি আবার ফরমেশনটা চেঞ্জ করতে পারেন, সেই জায়গায় আবার 4-3-3 এরকম ফরমেশনে চলে যেতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে উরুগুয়ের এগেইনস্টে স্কলোনি স্কোয়াডটা এরকম হবে, মানে স্টার্টিং এলিমেন্ট এরকম হবে যে হচ্ছে ফরমেশনটা এরকম হবে 4-4-4-2, এরকমটা আমরা দেখে আসছি ওয়ার্ল্ড কাপে, কিন্তু এরকম ফরমেশনে তিনি খেলিয়েছেন। সো আপাতত আমার কাছ থেকে বা আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে স্কলোনি উরুগুয়ের এগেইনস্টে এরকম একটা হচ্ছে ফরমেশন দিতে পারেন, বা এরকম স্কোয়াড সাজাতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।